আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার বোর মডেলের যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো করব এবং যত ম্যাথ এখানে আছে এবং বোর মডেলের যে অ্যাপ্লিকেশন আজকে ইনশাল্লাহ সব কভার করব। সো খুব মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করো এবং এখানে যে নোটসগুলো হবে সব তোমার খাতায় লিখে রাখো যেন এটা মনে থাকে এবং তোমার যেন ভালো মতো শেখা হয়। আসো আমরা বোর মডেলের গাণিতিক সমস্যায় আসি। এখান থেকে আমরা যেটা দেখব, বোর মডেলের যে মেইন যেই অ্যাপ্লিকেশন ছিল স্থির কক্ষপথ, সেটা হচ্ছে এনার্জি, একটা কক্ষপথের শক্তিকে নির্দিষ্ট করা, সেটা আমরা বের করতে পারবো বোর মডেল থেকে এবং সেই কক্ষপথের ব্যাসার্ধ আমরা বের করতে পারবো এবং ওই কক্ষপথে একটা ইলেকট্রন সে তার রৈখিক যে বেগ ভ্যালোসিটি সেটা আমরা পাবো এবং প্রতি সেকেন্ডে কক্ষপথে আবর্তন সংখ্যা পাবো। তাহলে আসো আমরা এখানে যেই সূত্রগুলো মুখস্থভাবে যদি লিখে ফেলি, যে এখানে ব্যাসার্ধের মান হচ্ছে n স্কোয়ার h স্কোয়ার 4 পাই স্কোয়ার mz e স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের এখানে শক্তির রাশিমালা হচ্ছে -2 পাই স্কোয়ার mz e স্কোয়ার e⁴ বাই n স্কোয়ার h স্কোয়ার। দেন বেগ হচ্ছে 2 পাই e স্কোয়ার বাই h ইন্টু z বাই n। আর প্রতি সেকেন্ডে কক্ষপথ আবর্তন সংখ্যা যেটা, প্রতি সেকেন্ডে কক্ষপথ আবর্তন সংখ্যা যেটা, সেটা হচ্ছে বেগ বাই 2 পাই আর পরিধি, মানে 2 পাই মানে কি পরিধি। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন যে কক্ষপথ আবর্তন করে, ধরো এই ইলেকট্রনটা একবার আবর্তন করলো, এভাবে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করবে সেটার সূত্রটা হচ্ছে বেগ বাই পরিধি। তাহলে আসো আমরা এটা ডিটেলসে চলে যাই। মনে রাখবা যে সূত্রের প্রমাণ কেমিস্ট্রিতে তেমন একটা কখনো চায় না, ফিজিক্স ম্যাথে যেভাবে হাইলাইট করে কেমিস্ট্রিতে কিন্তু আমাদের এই সূত্রের প্রমাণ চাওয়া হয় না। তারপর আমরা শিখবো যে কিভাবে সূত্রগুলো আসে। যেমন ধরো এখানে আমরা জানি যে একটা ইলেকট্রন এখানে একটা কাজ করতেছে কেন্দ্র বিমুখী বল সেন্ট্রিফিউগাল ফোর্স, একটা কেন্দ্রের দিকে কাজ করতেছে সেন্ট্রিপেটাল ফোর্স। দুটো ফোর্স কাজ করে। যখন বিগ ব্যাং হয়, এক কণা থেকে যখন বিস্ফোরণ হয়, তোমরা এটা অনেক ভালো জানো, অ্যাস্ট্রোনমি সম্পর্কে অনেক স্টাডি করো, যে একটা কণা থেকে যখন বিস্ফোরণ হলো তখন মেটার এবং এনার্জি চলমান অস্তিত্ব, ওখানে আমাদের অস্তিত্ব মেটার এবং এনার্জির, এবং সেখানে এই যে মেটার আমরা বলি, এনার্জি থেকে মেটার যখন কনভার্ট হয় এবং সেখান থেকে একটা প্রোটন ধরো, কোয়ার্ক ধরো, হোয়াটএভার, একটা পার্টিকেল থেকে ইলেকট্রন হোক বা যেটাই হোক, পার্টিকেল থেকে মেটার হতে হতে প্ল্যানেট হওয়া, প্ল্যানেট দৌড়াচ্ছে, স্টার দৌড়াচ্ছে, আবার ইলেকট্রন প্রোটনে দৌড়াচ্ছে, আবার এনার্জিও পাশে এক্সিস্ট করতেছে, সব কিন্তু একসাথে। তাহলে এইভাবে যখন সব ছড়াচ্ছে, গতিশীল ছিল, তারই মধ্যে ধরো একটা ইলেকট্রনও গতিশীল ছিল, আর সেটা পড়ে গেছে কার ফিল্ডে, একটা বিশাল এক প্রোটনের ফিল্ডে পড়ে গেছে। ওই প্রোটনের ফিল্ডে পড়ে যাওয়ায় সে গতিশীল ছিল এই পথে, কিন্তু এই ফিল্ডে আটকা পড়ে যাওয়ায় সে একটা কেন্দ্রমুখী বল, যেটা নাকি নিউক্লিয়াস তাকে টানতেছে, সেই বলে সে আটকা পড়ে যায়। ফলে কি হয়? ফলে এখানে যেটা হয় যে এখন তার দুটা ফোর্স কাজ করতেছে। একটা হলো কেন্দ্র বিমুখী বল বলা হচ্ছে, যেটা সে চলে যেতে চাচ্ছে, আর একটা হলো কেন্দ্রমুখী বল, যেটা তাকে কেন্দ্রের দিকে টেনে নিচ্ছে। দুটা ফোর্স এখন সমান। ধরো আমি একটা উদাহরণ দিই, যে ধরো তুমি একটা নৌকায় বসা, একটা মাছ এখানে চলে যাচ্ছিল, মাছটা ধরো এই পথে চলে যাচ্ছিল, কিন্তু তুমি তাকে টানতেছো তোমার দিকে। এখন যদি কি হয়, মাছের শক্তি বেশি হয়, সে চলে যাবে, তোমার শক্তি বেশি হয়, সে তোমার কাছে আসবে। তাহলে কোনটা হবে? যদি দুটা সমান হয় তাহলে এটা লব্ধি কাজ করবে। কি কাজ করবে? এটা কাজ করবে লব্ধি। আবার ধরো মাছটা অলরেডি এখান থেকে কোথায় চলে আসছে, ধরো এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, আবারও সে চলে যেতে চাচ্ছে কোথায়? সে এদিকে চলে যেতে যাচ্ছে, আবার তুমি তাকে টানতেছো কোথায় বলো? তোমার দিকে। তো লব্ধি কাজ করবে কোন দিকে? লব্ধি কাজ করবে আবারও মাঝখান দিয়ে। অর্থাৎ সামান্তরিকের যে সূত্রটা আমরা জানি, অলরেডি তোমরা হয়তো ফিজিক্সে এমন সূত্র দেখার কথা, যে ধরো এখানে আচ্ছা এখানে একটা ফোর্স কাজ করতেছে, ধরো এখানে একটা ফোর্স কাজ করতেছে, ধরো আমি যদি এখান থেকে আরেকটা টানি তাহলে লব্ধি কাজ করবে কোথায়? অর্থাৎ এখানে যদি একটা ফোর্স আমি এখানে দেখাই, আবার যদি এখান থেকে আরেকটা দেখো, এই যে লব্ধি,
এই যে লব্ধিটা, অর্থাৎ একটা সূক্ষ্মকোণ যদি এখানে তৈরি হয়, সূক্ষ্মকোণ দুটো ফোর্স কাজ করতেছে এদিকে, লব্ধিটি কাজ করবে ঠিক মাঝ বরাবর। অর্থাৎ এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি কিসের, জাস্ট এখানকার যে বিষয়টা। আচ্ছা, তাহলে এখন দেখো ঠিক এরকমভাবে আমার ইলেকট্রনটা, খেয়াল করো ইলেকট্রনটার কথা ভাবো, সে এদিকে চলে যেতে চাচ্ছে। যদি এটা বেশি শক্তিশালী হতো সে একেবারে চলে যেত, আর যদি এটা বেশি শক্তিশালী হতো সেইখানে কেন্দ্রে পড়ে যেত। কিন্তু এটা যখন সমান তখন এটার কি কাজ করে বলো তো, লব্ধি কাজ করতেছে। ঠিক আছে, এটার লব্ধি কাজ করতেছে, এদিকে লব্ধি কাজ করতেছে এইদিকে, সেইভাবে আসবে। আবার ধরো এখান থেকে যখন এইখানে আসবে, আবারও একই রকমভাবে তার যেই ফোর্সটা সে চলে যেতে চায় এদিকে, তাকে কেন্দ্রে টানতেছে এইদিকে। তা একই রকমভাবে তার লব্ধি কাজ করবে কোথায়, লব্ধি কাজ করবে এই দিকে। তার মানে এইভাবেই সে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, এইভাবেই সে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে যে টার্গেট আমাদের ছিল সেটা প্রমাণটা শেখাটাই আমাদের উদ্দেশ্য ছিল, সেটা একটু দেখি। তাহলে আমরা বলতে পারি এখানে দুটো ফোর্স কাজ করতেছে, একটা হলো কেন্দ্রমুখী বল, একটা কেন্দ্র বিমুখী বল, এবং এই দুটো কি সমান, এই দুটো হচ্ছে সমান। ধরো এখানে আমরা নিয়ে আসলাম, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা কি কেন্দ্র বিমুখী বল। যেটা কেন্দ্রের দিক থেকে চলে যেতে চাচ্ছে সেটা কেন্দ্র বিমুখী বল, যেটা কেন্দ্রের দিকে টান খাচ্ছে সেটা কেন্দ্রমুখী বল। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রমুখী বলের মানটা কত হবে। কেন্দ্রমুখী বল মানটা বের করতে গেলে তোমার ফিজিক্সের কুলম্বের সূত্রের নলেজটা লাগবে, কারণ নিউক্লিয়াস এটা পজিটিভ চার্জযুক্ত অংশ, মেটার আর পার্টিকেল, আর ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত। দুইটা চার্জের মাঝে যে আকর্ষণ বল সেটা কোন সূত্র দিয়ে আমরা আনি, কুলম্বের সূত্র দিয়ে আনি। যেমন ধরো কুলম্বিক ফোর্স, এটা Q1, দুইটা চার্জ ধরো এটা Q2, এটা ধরো আর ডিস্টেন্স। আর কুলম্বের সূত্র তোমাদের পারার কথা, জানার কথা, আগেই তোমরা শিখে আসছো 9-10 থেকেই। আচ্ছা, এই হলো কুলম্বের সূত্র। অর্থাৎ দুইটা চার্জ, ধরো আমি যদি বলি যে এখানে Q1 হচ্ছে একটা চার্জ, Q2 হচ্ছে আরেকটা চার্জ। আমি যদি বলি যে এখানে ডিস্টেন্স হচ্ছে কত, ডিস্টেন্স হচ্ছে R বা D যাই বলো, তাহলে এই দুটার মধ্যে আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। যদি অপোজিট চার্জ হয় তাহলে আকর্ষণ হবে, সেম চার্জ হলে বিকর্ষণ হবে। কিন্তু ওই বলের মানটা ডিপেন্ড করে দুই চার্জের মানের গুণফলের সমানুপাতিক। এখন ধরো আমি যদি বলি এই মানটা হচ্ছে +3, এটা -3, যতটুকু আকর্ষণ হবে। এখন যদি বলি এটা +5, এটা -5, আকর্ষণ কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তার মানে ফোর্সটা ডিপেন্ড করতেছে মানের উপর। প্লাস মাইনাস বিষয় না, বিষয় হচ্ছে প্লাস মাইনাস হলে আকর্ষণ হবে, মাইনাস মাইনাস হলে বিকর্ষণ হবে। এই তো, সাইন ডাজেন্ট ম্যাটার, বলের মানটা ডিপেন্ড করতেছে মানের উপর। তার মানে মান যত বাড়বে আকর্ষণ তত বাড়বে বা বিকর্ষণ তত বাড়বে। এখন যদি বলি যে না স্যার আমরা এদেরকে কাছে নিব, এখানে ধরো এটা যেখানে রাখছো, এখন যদি এটাকে তুমি যদি আরও কাছে নাও তাহলে কি হবে, ডিস্টেন্সটা কমে গেল। তাহলে এখন ডিস্টেন্স যদি কমে আকর্ষণ তো স্বাভাবিকভাবে বাড়বে। তো এইভাবে কুলম্বের সূত্র আমরা এখানে আনতে পারি। ঠিক আছে, তো কুলম্বের সূত্র যদি আমরা এখানে আনি তাহলে Q1 এর জায়গায় কে হবে, Q1 এর জায়গায় নিউক্লিয়াস পজিটিভ চার্জ, অর্থাৎ আমাদের এখানে ফোর্স সমানুপাতিক হবে কার চার্জের উপর, প্রোটনের চার্জ। ধরো আচ্ছা, প্রোটন কেন্দ্রে কয়টা থাকবে, নিউক্লিয়াসে একটা হতে পারে, দুইটা হতে পারে, হোয়াটএভার। তাহলে Z সংখ্যক প্রোটন ধরলাম, হ্যাঁ। আর ইলেকট্রন আমরা একটা ধরতেছি, একটা ইলেকট্রনকে আমরা বিবেচনা করতেছি সে একটা ইলেকট্রন চলে যাচ্ছিল কোন একটা ম্যাসিভ নিউক্লিয়াসের পাশ দিয়ে। তাহলে ওই একটা ইলেকট্রনের চার্জ আমরা একটাই ধরলাম। আর কেন্দ্রে প্রোটন কয়টা ছিল, প্রোটন একটা না দুইটা না তিনটা সেটা আমরা জানি না, ধরো Z সংখ্যক প্রোটন ধরলাম। তাহলে আমরা বলতে পারি এখানে Q1 হচ্ছে Z সংখ্যক প্রোটন আর Q2 হচ্ছে ইলেকট্রন, চার্জের মানের গুণফল জাস্ট। তাহলে ডিস্টেন্সটা কি, ব্যাসার্ধ R, ডিস্টেন্স হচ্ছে ব্যাসার্ধ R স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি জাস্ট Q1 এর জায়গায় এটা, Q1 এর জায়গায়, আর Q2 জায়গায় হচ্ছে এটা, আর ব্যাসার্ধটাই হচ্ছে R।
এখন তুমি যদি এখানে লেখো এইভাবে সমানুপাতিক দিয়ে যদি লেখো জেড ইন্টু ই স্কোয়ার, তাতে কোনো সমস্যা নেই। কেননা আমরা জানি যে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ কি সেম, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এখানে কিন্তু মানটা মেন, প্লাস মাইনাস ডাজেন্ট ম্যাটার, প্লাস মাইনাস হলে আকর্ষণ, সেম হলে বিকর্ষণ। আমি পি স্কোয়ারও লিখতে পারতাম, বাট জাস্ট বইয়ের সাথে মিলে আমরা একটা প্রমাণে যাচ্ছি, এই জন্য এই স্কোয়ারটা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এটা পেলাম। এখন বিষয়টা হচ্ছে যে তুমি যদি এস এককে করো তাহলে সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক আসবে 1/4πε0, এটা আসবে। এখানে এপসাইলন কি, শূন্য স্থানে যেই ভেদন যে যোগ্যতাটা, ধরো এখানে এটার পুরোপুরি ফিজিক্সের বিষয়। আসলে ধরে নাও এই যে দুটা চার্জ, এর মাঝখানে ধরো এখানে প্লাস থেকে মাইনাসে বলরেখা যাচ্ছে। তুমি যদি এখানে কোনো কিছু না রাখো তাহলে তো বলরেখা যেখানে যাচ্ছে ওটাকে আমরা বলতেছি কি এপসাইলন নট বলতেছি, জিরো মিডিয়াম, কোনো মাধ্যম নেই। বাট ধরো কথার কথা তুমি যদি এখানে পানি রাখতে, ওয়াটার, তো তুমি জানো ওয়াটারে কি আছে, ডাইপোল মোমেন্ট আছে। তো ডাইপোল মোমেন্ট থাকলে নিশ্চয়ই বলরেখাকে ভিন্নভাবে প্রভাবিত করবে। যদি এখানে একটা লোহার পিস রেখে দাও তাহলে বলরেখাগুলো যে যাচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে সেটার একটা প্রভাব পড়বে, ডাই ইলেকট্রিক ইফেক্টের একটা প্রভাব পড়বে। তো যদি কোনো কিছুই না থাকে সেটাকে আমরা এপসাইলন নট বলি। তাহলে মাধ্যমটা, দুই চার্জের মাঝখানে মাধ্যমটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই জন্য একটা ধ্রুবক আসে। এটা হলো কি, খেয়াল রাখবা, এটা হচ্ছে SI এককে, যেটা এখনকার আধুনিক নিয়ম। কিন্তু আগে যেই ইউনিট সিস্টেম ছিল সেখানে আমরা কি করতাম, সেখানে সমান সমান ডাইরেক্ট এটা কি লিখতো, ZE²/R²। এটা হলো সিজিএস একক, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এখানে ধ্রুবকটাকে 1 ধরা হয়েছে। সিজিএস এককটা যেহেতু আগের ডেফিনেশন, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে ইলেকট্রনের চার্জও ছিল ভিন্ন সিজিএস এককে। যেখানে বর্তমানে আমরা দেখব একটা ইলেকট্রনের চার্জ আমরা দেখি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, সেটা এখন আমরা, এটা হলো SI, আর সিজিএস হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। সিতরিতে এটা আগে এমনভাবে ধরা হতো যেন ধ্রুবকটা 1 হয়ে যায়। ধ্রুবকটা 1 হয় এই জন্য ধরা যেন হিসাব সহজ হয়, সুবিধাজনক হয়, জটিলতাকে এড়ানোর জন্য এইভাবে ধ্রুবককে 1 ধরা হয়েছে। তাহলে সিজিএস এককটা আমাদের বইগুলোতে ফলো করে। এছাড়া ফিজিক্সে তোমরা এই পার্টটা আবার পাবা, সেখানে তো ধ্রুবক দিয়ে পড়বাই, আর ধ্রুবক দিয়ে পড়লে তখন তো সেটা শিখলাই, কিন্তু সিজিএসটা শেখা হয় না, এবং আমাদের কেমিস্ট্রিতে সিজিএস এককই পরীক্ষা বেশি আসে, তাই আমরা সিজিএসটাকে ফলো করতেছি। ঠিক আছে, তাহলে আমরা আপাতত এইভাবে না শিখে জাস্ট এইভাবে শিখলাম, কিভাবে, যে ফোর্স সমান ZE²/R²। এতগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেন্দ্রমুখী বলের মানটা মাত্র পেলাম। ঠিক আছে, তাহলে কেন্দ্রমুখী বলের মান যে পেলাম, সরাই ফেলি, তাহলে দেখো কেন্দ্রমুখী বলের মান হচ্ছে কি ZE²/R²। আর কেন্দ্র বিমুখী বল মান কি হবে, F, মানে ফোর্স হচ্ছে গতির কারণে যেটা আমরা লিখি F = ma, কিন্তু এই ত্বরণটা একটু ভিন্ন। তুমি বলতে পারো এখানে কি হচ্ছে, যে এখানে বেগটা তো সবসময় একই, এখানে বেগটা সবসময় একই বেগে চলতেছে, তাহলে ত্বরণ কিভাবে হলো, খেয়াল করো, প্রতি মুহূর্তে ডিরেকশন চেঞ্জ। সে যখন ঘড়ির দিকে আসলো তার এখানে নিশ্চয়ই ডিরেকশনটা এখন এদিকে, সে যখন ধরো ঘুরে এখান থেকে এখানে আসলো তখন তার ডিরেকশন তো এদিকে, তার মানে ডিরেকশন কিন্তু একবার এদিক বারবার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। সো এটাকে আমরা ত্বরণ বলতে পারি। ডিরেকশন যেহেতু এটা ভেক্টর রাশি, মান চেঞ্জ যদি নাও হয়, যদি ডিরেকশন চেঞ্জ হয় তাহলেও ত্বরণ হবে। তাহলে এই ক্ষেত্রে এই ত্বরণ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, যে কেন্দ্রমুখী ত্বরণকে বলা হয় v²/r। ফিজিক্সের প্রমাণ দেখে নিও। তাহলে কেন্দ্র বিমুখী বলের মান হবে mv²/r। তো এই ক্ষেত্রে যেগুলো লাগবে না সেগুলো সরাই দিচ্ছি। আচ্ছা, তাহলে ZE²/R²। আচ্ছা, এখান থেকে কিছু কাটাকাটি যেতে পারে, একটা আর থাকলো,
তাহলে ভি স্কোয়ার সমান সমান কি থাকবে জেড ই স্কোয়ার বাই এম আর। এটাকে আমরা জাস্ট সমীকরণের প্রমাণের স্বার্থে 1 নং দিয়ে রাখবো। এটাকে আমরা সমীকরণের স্বার্থে জাস্ট 1 নং দিয়ে রাখতেছি। ওকে, দেন আমরা বোর মডেল থেকে কি পাই? আমরা বোর মডেল থেকে পাই হচ্ছে এম ভি আর সমান সমান এন এইচ বাই 2 পাই। উদ্দেশ্য ভিকে আনলাম, ভিকে এখানে রাখলাম, এন এইচ বাই 2 পাই এম আর। ওকে, ভি স্কোয়ার উভয়কে আমরা বর্গ করে দিই, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখন এই ভি স্কোয়ার মানটা জাস্ট প্রতিস্থাপন করবো আমরা 1 নং সমীকরণ থেকে নিয়ে আসি। ভি স্কোয়ার মান হচ্ছে কি জেড ই স্কোয়ার বাই এম আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার থাকলো এখানে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, একটা আর এখানে থাকে। সো ফাইনালি আর সমান সমান কি থাকবে, এটা আর গুণকে এখানে নিয়ে আসা, সব ওই পাশে নিয়ে যাও। তাহলে কি থাকলো আমাদের এখানে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার, এখানে একটা এম থাকে 4 পাই স্কোয়ার এম আর জেড ই স্কোয়ার। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্যাসার্ধের রাশিমালা। এই হচ্ছে আমাদের ব্যাসার্ধের রাশিমালা, যেটা অলরেডি আমরা প্রথম স্লাইডে দেখে আসছি ব্যাসার্ধের রাশিমালা। তাহলে এই ব্যাসার্ধের রাশিমালা যেটা আমরা দেখলাম, এটাকে শর্ট ফর্মে আমরা লিখতে পারি কিভাবে? এটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি এভাবে, যে একটা হাইড্রোজেনের জন্য আমরা বিবেচনা করি, কার জন্য? একটা হাইড্রোজেন অ্যাটম যার মাত্র একটা প্রোটন, ঠিক আছে, যার একটা মাত্র প্রোটন। তাহলে জেড এখানে 1, শেল এখানে কি 1, রাইট? এটা একটা হাইড্রোজেন অ্যাটম। এই অ্যাটমে একটি ইলেকট্রনের ব্যাসার্ধ কত হবে, এই ব্যাসার্ধটা কত হবে আর সেটা আমরা বের করি। তাহলে এখানে সিজিএস এককে আমরা সব করব, ঠিক আছে? সিজিএস এককে যদি করো, এখানে Z1 N1 প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 আমরা জানি -34 জুল ইন্টু সেকেন্ড, বাট এটা এসে একক, আমরা কিন্তু সিজিএস এককে করতেছি। তাহলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 10 টু দি পাওয়ার কী দিব আমরা 7 দিয়ে গুণ দিব। জুলটাকে আমরা আর্ক বা আর্জে নিয়ে যাব, কেবল আর্ক কেবল আর্জ একই সময় এক একটা সিজিএস একক। 1 জুল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক। সিজিএস এককে আর্ক শক্তির একক আর্ক, আর এসআইতে হচ্ছে জুল। কিভাবে আসে এটা যদি প্রমাণ চাও তাহলে দেখো, জরুরি না বাট দেখে নিতে পারো। 1 জুল মানে হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার, বল ইন্টু সরণ। নিউটন মানে হচ্ছে এফ সমান এম এ, মানে কি 1 কেজি ইন্টু ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 মিটার। 1 কেজি মানে কি সিজিএস যদি যাও 1000 গ্রাম হবে। এখানে 1 মিটার, এখানে 1 মিটার মানে কি মিটার স্কোয়ার, রাইট? মিটার স্কোয়ার মানে কি 100 সেন্টিমিটার করলে স্কোয়ার হয়ে যাবে, আর পার সেকেন্ড তো ছিল। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 3, দুদিনে 4টা শূন্য, 4টা শূন্য মানে কি মোট 7টা শূন্য চলে আসতেছে। কয়টা শূন্য? 7টা শূন্য চলে আসতেছে। তাহলে এখানে গ্রাম হয়ে গেছে গ্রাম। আমরা এখানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার রেখে সেন্টিমিটার 2 সেন্টিমিটার স্কোয়ারকে আমরা ভাগ করে লিখলাম ইচ্ছা করে, জাস্ট বোঝাচ্ছে এই জন্য, এটা খুব জরুরি কিছু না। 10 টু দি পাওয়ার 7 এটা হলো ভর ইন্টু ত্বরণ। এটা কি ভর যেটা ছিল কেজি ইন্টু ত্বরণ যেটা ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাকে আমরা বলি কেজির জায়গায় গ্রাম, মিটার জায়গায় সেন্টিমিটার থাকলে আমরা তাকে কি বলি ডাইন। কি বলি ডাইন, বলের একক ডাইন ইন্টু সেন্টিমিটার। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার, বল ইন্টু সরণ মানে কি আর্ক। সিজিএস থাকবে কেবল আর্চ, কেবল আর্ক একটা বললেই হয়, লাগবে না, দেখে নাও, জরুরি না, জাস্ট তোমার জানার দরকার এই হিসেবে বললাম। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্ক ইন্টু সেকেন্ড। এই হলো আমাদের কি সিজিএস এককে জাস্ট এইচ এর মানটা। হ্যাঁ, সিজিএস এককে এইচ এর মানটা আমরা এই মান ধরে কাজ করব। তারপর এখানে আমাদের কি লাগবে, ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -28 গ্রাম। সিজিএস এককে গ্রাম হবে।
তারপরে সূত্রটা কি আমাদের r সমান সমান n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার mz e স্কয়ার। তাহলে h এর মান আমরা নিলাম, ভর নিলাম, ইলেকট্রনের চার্জ সিজিএস এককে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কি ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলা হয়। তাহলে আমরা হাইড্রোজেনের ব্যাসার্ধের মানটা বের করে ফেলি। এটা হচ্ছে 1 স্কয়ার, শেলের মান n এর মান 1, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27, এককগুলো লিখতেছি না, 4 ইন্টু 3.14 স্কোয়ার ইন্টু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -28 ইন্টু জেড হচ্ছে 1, চার্জের মান হচ্ছে কত 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 স্কোয়ার। ক্যালকুলেটর নাও, জাস্ট ক্যালকুলেশন করো, মিলাই নাও। মানটা তো আসলে মুখস্থ আমাদের, এই হিসেবে আমরা লিখি কি 0.5292 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার, যেহেতু সিজিএস এককে আমরা করলাম, এটাকে 0.53 হিসেবে লেখে ইন্টু -8 সেন্টিমিটার। যদি তুমি এটাকে ন্যানোমিটারে লিখতে চাও, আচ্ছা যদি মিটারে লিখতে চাও তাহলে কি করবা, 100 দিয়ে ভাগ দিলে এটা -10 মিটার হয়ে গেল। তুমি চাইলে এটাকে কি করতে পারো, -10 তো অ্যাংস্ট্রমে লিখতে পারো, অর্থাৎ অ্যাংস্ট্রমে লিখতে পারো, কারণ আমরা জানি 1 মিটার মানে 10 টু দি পাওয়ার 10 কি অ্যাংস্ট্রম। তুমি চাইলে এটাকে 0.0 ওই যে সেন্টিমিটারকে তুমি চাইলে এটাকে কি করতে পারো 0.053, দশমিক এক ঘর বামে নিলাম, বামে নিয়ে 10 টু দি পাওয়ার 9 করে দিলাম, 9 করে দিলে এটা যেটা হয় ন্যানোমিটার, ন্যানোমিটার হয়ে যায়। যেহেতু আমরা জানি 1 মিটার মানে কি 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। তাহলে এখানে দেখো কতগুলো জিনিস আমরা পেলাম। একটা হচ্ছে সিজিএস এককে মান হচ্ছে এটা সিজিএস এককে, দেন আমরা মিটার এককে মান পেলাম, দেন আমরা অ্যাংস্ট্রমে মান পেলাম, দেন আমরা ন্যানোমিটার মান পেলাম। খেয়াল করে দেখো এই সবগুলো হাইড্রোজেনের ব্যাসার্ধ, যাকে আমরা বোর ব্যাসার্ধ বলতে পারি। কি বলতে পারি? এটাকে বোর ব্যাসার্ধ মানে হাইড্রোজেনের ব্যাসার্ধ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে যে সূত্রটা আমরা পাই, অর্থাৎ হাইড্রোজেনের না মানে ধরো যে কোনো একটা ব্যাসার্ধ, যে কোনো একটা ব্যাসার্ধ n তম কক্ষপথে আমরা যেটা পেলাম সূত্র n স্কোয়ার h স্কোয়ার 4 পাই স্কোয়ার mz e স্কোয়ার, এটাকে আমরা একটা সিম্পলিফাই করি। যেটা ধ্রুবক সেগুলোকে এক পাশে নিয়ে আসো, h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার e স্কোয়ার ইন্টু n স্কোয়ার বাই z। তুমি খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, প্লাঙ্কের ধ্রুবক কখনো কোনো শেল চেঞ্জ করো অথবা প্রোটন সংখ্যা চেঞ্জ করো, এটা চেঞ্জ হওয়ার নয়। 4 আর পাই স্কোয়ার কখনো চেঞ্জ হবে না, ইলেকট্রনের ভর চেঞ্জ হবে না, চার্জ চেঞ্জ হবে না, যদি এদেরকে যত খুশি চেঞ্জ করো। তাহলে এই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, আমরা এই যে এই পার্টটা যে পেলাম, বেসিক্যালি এটা কি স্যার? এটাই হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্ধ না? কারণ হাইড্রোজেন এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা হাইড্রোজেনের ব্যাসার্ধ বের করতে গেলে যেহেতু এটা 1 পেয়ে যাচ্ছি, তাহলে যে মানটা পেলাম 0.53 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্ধ। ঠিক আছে, n স্কোয়ার বাই জেড। সো এটা হলো শর্ট ফর্মুলা, তুমি শুধু এটাকে কাজে লাগাতে পারো। তাহলে এটা কাজে লাগালে আমরা যে কোনো ব্যাসার্ধ বের করতে পারি। দুইটা ব্যাসার্ধ যদি অনুপাত চাই, যেমন ধরো যদি অনুপাত চাই, ধরো অনুপাত চাই, এখানে এটা হলো ধরো R1, এটা ধরো R2। তাহলে R2-র ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? R2-র ক্ষেত্রে হাইড্রোজেনের ব্যাসার্ধ তো ধ্রুবক n স্কোয়ার n2 স্কোয়ার বাই জেড, জেডটা একই, প্রোটন সংখ্যা তো একই থাকবে মৌলের। আর R1 কি হবে? হাইড্রোজেনের ব্যাসার্ধ ধ্রুবক n1 স্কোয়ার বাই জেড, এটাকে 1 নং দাও, এটাকে 2 নং দাও, 1/2 করো, দেখো কি হয়। 1/2 যদি করো, একটা ফর্মুলা দাঁড়াচ্ছে R2 বাই R1 হচ্ছে কাটাকাটি যাবে, অর্থাৎ এটা যদি ভাগ করে দাও, যদি শর্টকাট এখানেই দেখাই, এখানে যদি ভাগ করে দাও, এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, কি থাকে? n2 স্কোয়ার বাই n1 স্কোয়ার। শর্ট ফর্মুলা হয়ে গেল একটা। ঠিক আছে,
আচ্ছা দেখো একটা বোর্ড কোশ্চেন চলে যায় আমরা এখানে কি চাওয়া হয়েছে খেয়াল করো এখানে সিলেট বোর্ড 2022-এর কোশ্চেন এর মান নির্ণয় করো এটাকে এই যে আমার এই ডিস্টেন্সটা বের করতে হবে এখানে একটা ইলেকট্রন ওটা মানে এখানে চাই নাই যে এই ডিস্টেন্স দেখো n হচ্ছে প্রথম শেল 4 হচ্ছে এর পরের শেলের যে ব্যবধান 4 আর 1 মানে প্রথম শেল আর চতুর্থ শেলের যে ব্যবধান সেটা ওরা বের করতে বলছে ন্যানোমিটার এককে হ্যাঁ তাহলে ধরো আমরা যদি অঙ্কটাকে বিবেচনা করি এইভাবে এটা হলো তোমার বলা যায় প্রথম শেলের জন্য আর এটা ধরা যায় আমাদের চতুর্থ শেলের জন্য ঠিক আছে তাহলে আমাদের কি বের করতে বলছে বেসিক্যালি এই ডিস্টেন্সটা তাই না খেয়াল করো বেসিক্যালি এই ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে বলছে এই ডিস্টেন্সটা এ দূরত্ব ধরছে ন্যানোমিটার এককে বের করতে হবে তাহলে তুমি ইজিলি বের করতে পারো তুমি এখানে দেখো যে এখানে একটা ইলেকট্রন কয়টা ইলেকট্রন এখানে একটি মাত্র ইলেকট্রন থাকায় কার একটা ইলেকট্রন থাকে হাইড্রোজেনের অতএব আমরা এখানে বলবো R4 হচ্ছে শর্টকাটে হাইড্রোজেনের জন্য 0.53 অ্যাংস্ট্রম ধ্রুবক বা আমি হাইড্রোজেনকে RH দিয়েই লিখি ঠিক আছে RH ধ্রুবক n কত এখানে n হচ্ছে 4 স্কয়ার বাই কি হাইড্রোজেন 1 z এর মান কত 1 তাহলে এখানে ন্যানোমিটারে আমরা জানি 0.053 ন্যানোমিটার ইনটু 16 তাহলে ন্যানোমিটার আসবে একই রকম ভাবে R1 তো সরাসরি হাইড্রোজেনের ব্যাসার্ধ 0.053 ন্যানোমিটার ইনটু 1 স্কয়ার বাই 1 একদম ইজি ডিসটেন্সটা বের করবা সো R4 মাইনাস R1 যা আসে এটাই হচ্ছে অ্যান্সার ন্যানোমিটার এখন দেখো বুঝছো কিনা আশা করি বুঝে গেছো দেখো আরেকটা প্রশ্ন এখানে কি বলছে বোর হাইড্রোজেন মডেল অনুযায়ী তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ আচ্ছা কোনটা তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের শর্টকাটে যদি আমরা করি প্রথম বোর কক্ষপথ দ্বিতীয় বোর কক্ষপথ সূত্র কি ছিল 3 মানে 3 স্কয়ার 1 মানে 1 স্কয়ার 9 সো R3 সমান 9 আর গুণ 9 গুণ অতএব এখানে আমাদের দেখতেছি 9 গুণ ঠিক আছে আসো আমরা এবার শক্তির রাশিমালা চলে যাই তো শক্তির রাশিমালা যদি আসি শক্তির মানটা কিভাবে আসছে যদি আমরা বলি যে স্যার এখানে আমাদের ইলেকট্রনটা ধরো এখানে আছে তো এই ইলেকট্রনটা কত কি শক্তি আছে কি মনে হয় তোমাদের ইলেকট্রনের শক্তিটা দুই ধরনের এটার শক্তিটা হচ্ছে দুই ধরনের মোট শক্তি হচ্ছে একটা হলো কাইনেটিক এনার্জি আর একটা হলো পটেনশিয়াল এনার্জি একটা বিভব শক্তি মানে একটা তড়িৎ ক্ষেত্রে যখন একটা ইলেকট্রন আসবে একটা তড়িৎ ক্ষেত্রে আর ব্যাসার্ধের কক্ষপথে যখন এই যে ধরো আর ব্যাসার্ধের কক্ষপথ ওর এই যে ব্যাসার্ধটা আর এই আর ব্যাসার্ধের কক্ষপথে সে আসছে কোত্থেকে আসছে ধরো কোন এক জায়গা থেকে আসছে অসীম থেকে মানে অসীম থেকে আসার মানে হলো ধরো সোডিয়াম সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়লো এই ইলেকট্রনটা কে নিল ধরো ক্লোরিন এই ইলেকট্রনটা নিয়ে ক্লোরাইড হলো ধরো তাহলে যে ইলেকট্রনটা কার থেকে আসে সোডিয়াম থেকে আসে এটা ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি অসীম দূর থেকে আসে মানে তার ফিল্ডের বাইরে তার ক্ষেত্রের বাইরে হলো তাকে আমরা কি বলবো অসীম বলবো তাই অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রন যেখান থেকে আসলো কোথায় আসছে আর ব্যাসার্ধের কক্ষপথে আসছে তাহলে তার এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে ঢোকার সাথে সাথে তার একটা এনার্জি অর্জন হবে সেটাকে আমরা বিভব বলি বিভব আসলে ম্যাগনেটিক ফিল্ডে যদি ঢুকো ম্যাগনেটিক ফিল্ডের জন্য বিভব আছে আবার পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডে তুমি যদি ঢুকো গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটা বিভব বা গ্র্যাভিটি থাকবে একই রকমভাবে প্রোটন প্লাস চার্জ তার ফিল্ডে তুমি ঢুকছো ইলেকট্রন হিসেবে সো তোমার এই অবস্থান নেয়ার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় আসার কারণে যেই শক্তিটা তোমার ভিতরে অর্জন হলো এটাকে আমরা বলতেছি বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি তো এইখানে পটেনশিয়াল আর গতি শক্তিটা কি আমরা জানি যে ইলেকট্রন সবসময় দৌড়াচ্ছে এটা হলো কাইনেটিক এনার্জি তাহলে কাইনেটিক এনার্জি এটা তো আমাদের জানা হ্যাঁ এটা আমাদের জানা সেটা কি 12 mv²। বলো তো এখন এটা কি পটেনশিয়াল কি হবে
তো অসীম দূরত্ব থেকে তুমি যে আনবা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যদি করো, যদি আমরা ধরে যে এখানে সব জায়গায় তো ফোর্স এফ, তাই না, কেন্দ্রমুখী বল কাজ করতেছে, এই ডিস্টেন্স আরটাকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ডিআরে ভাগ করে ফেলি, অসীম দূরত্ব থেকে আনলে কি পরিমাণ কাজ করতে হবে সেটা ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসের মাধ্যমে করতে হয়। যারা একবারে 27 ব্যাচ তারা হয়তো ক্যালকুলাস অনেকে শুরু করো নাই, তো এই সূত্রটা তোমাদের এখন দরকারই নেই, আমি জাস্ট ক্যালকুলাস করতেছি, যারা ক্যালকুলাস করছো তারা বুঝবা, আর যারা এখনও ক্যালকুলাস করো নাই, ইন্টিগ্রেশন করো নাই, তারা ইজিলি পরে শিখে ফেলতে পারবা। কিন্তু এটা আমাদের কেমিস্ট্রিতে কোনো জরুরি অংশ না, এটা না মাথা ব্যথা করো না, আমি জাস্ট করতেছি এমনিতেই। অসীম দূরত্ব থেকে তুমি আর ব্যাসার্ধে আনতেছো, ক্ষুদ্র ক্ষুদ্র ওয়ার্ক তোমাকে করতে হবে। তাহলে অসীম থেকে আর দূরত্বে আনবা, এই ক্ষুদ্র ওয়ার্কই কেন্দ্রমুখী বলতো ফিক্স ধ্রুবক, এখানকার প্রত্যেকটা পয়েন্টে ফোর্সটা কি ডিআর, ডিআর মানে কি ক্ষুদ্র একটা দূরত্ব, ফোটা ফোটা প্রত্যেক জায়গায়, এত ছোট যা দেখা যায় না, ওখানে সব জায়গায় ফোর্সটা কি থাকবে, সেম থাকবে। ডিআর ধরলাম, তাহলে অসীম থেকে আর দূরত্ব আনো, কেন্দ্রমুখী বলের মান আমরা এর আগেই দেখছি জেডি স্কোয়ার বাই কি আর স্কোয়ার ডিআর, ধ্রুবক পার্ট বের হয়ে আসবে, জেডি স্কোয়ার তো যেহেতু ধ্রুবক, অসীম থেকে আরটা উপর আসবে ভেরিয়েবল যেটা ডিআর। ইন্টিগ্রেশনের সূত্র তোমরা ম্যাথমেটিক্সের স্যারদের কাছ থেকে অবশ্যই ভালো করে শিখবে। এটা আমি সূত্রে ভেঙে ফেলি ডাইরেক্ট, জেড ই স্কোয়ার আর টু দ্য -2 + 1 লিমিট থাকবে লোয়ার লিমিট, উপরে থাকবে আপার লিমিট। তাহলে এখানে কিন্তু এই যে -2 + 1 -1 এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, সো জেড ই স্কোয়ার চলে আসলো, আর এটা -1 হিসেবে থাকলো। তাহলে আমরা এখান থেকে যদি আবার করি জেড ই স্কোয়ার 1/r, আপার লিমিট হচ্ছে আর, লোয়ার লিমিট হচ্ছে অসীম, জেড ই স্কোয়ার 1/r অসীম, 1/অসীম মানে 0, জেড ই স্কোয়ার বাই আর। এই হচ্ছে আমাদের কি পটেনশিয়াল এনার্জি আমরা পেলাম। অ্যাকচুয়ালি এটা তোমাদের কেমিস্ট্রিতে কখনোই লাগবে না, হ্যাঁ, এটা নিয়ে মাথা ব্যথা করো না যে স্যার এটা আবার কী হলো, একদম বাদ। তাহলে এটা কত, জেড ই স্কোয়ার বাই আর। তাহলে গতিশক্তি আমরা জানি ½ mv², আর বিভব হচ্ছে জেড ই স্কোয়ার বাই আর। মাইনাস কেন অনেকে প্রশ্ন করে, মাইনাস হলো ধরো তুমি স্বাভাবিকভাবে জানো এখানে একটা শেল, এখানে আরেকটা শেল, তুমি যদি এখানে একটা ইলেকট্রনকে উপর থেকে নিচে আনো কি হবে বলো, সে শক্তি ছাড়বে কিনা? তার মানে যত নিউক্লিয়াসের কাছে আসবে তাকে শক্তি ছাড়তে হচ্ছে, রাইট? তার মানে সে যতটা কাছে আসবে ততটা শক্তি ছাড়তে হবে, ছেড়ে তাকে এখানে আসতে হবে। ছেড়ে দেওয়াটাকে আমরা মাইনাস বলি। কোন একটা বিভবের মধ্যে তুমি ঢুকতেছো, কোন একটা ফিল্ডে তুমি ঢুকতেছো, ফিল্ডে ঢুকবা কীভাবে, তোমার এখানে অনেক বেশি ফ্রিকোয়েন্সি, তুমি এই ফ্রিকোয়েন্সি নিয়ে এখানে থাকতে পারবে না, কারণ নিউক্লিয়াসের আন্ডারে তোমাকে থাকতে হবে। তো এখানে ঢোকার আগে তোমাকে অবশ্যই ওই হাই ফ্রিকোয়েন্সি ছেড়ে লো ফ্রিকোয়েন্সি আসতে হবে, যেন তুমি এখানে ঘুরতে পারো। তাহলে হায়ার এনার্জি থেকে যখন লোয়ার এনার্জি তুমি আসবা, শক্তিকে ছেড়ে দিয়ে আসতে হবে, ওই ছেড়ে দেওয়াটাকে আমরা কি বলি, মাইনাস। পৃথিবীর যে কোনো ক্ষেত্রেই তুমি যদি ঢুকতে চাও, পটেনশিয়াল যদি অর্জন করতে চাও, তোমাকে শক্তি ছেড়ে দিয়ে ওখানে স্থিতি অর্জন করতে হয়। তাই ওই শক্তিটা যে ছেড়ে দিলা, তাহলে তোমাকে ওই ছেড়ে দেওয়াটাকে আমরা মাইনাস বুঝাই। তুমি ক্লাসরুমের বাইরে মাঠে লাফাইতে পারো, হইচই করতে পারো, তো ক্লাসরুমে ঢুকবা, আমার ফিল্ডে ঢুকবা, আমার এই ক্লাসরুমের ফিল্ডে যে ঢুকলে তোমাকে ওই লাফালাফিটা স্যাক্রিফাইস করে ক্লাসে ঢুকতে হবে, স্থির হইতে হবে, ঠিক আছে? এই জন্য মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি টোটাল এনার্জি হচ্ছে কি ½ mv² প্লাস মাইনাস হয়ে গেল জেড ই স্কোয়ার বাই আর। আচ্ছা বলো তো এই v² কি ছিল, আমাদের মনে আছে কিনা? এই v² কি ছিল? এই যে সেই v², এই মানটা আমরা এখন বসাবো, ঠিক আছে? v² হচ্ছে ওই 1 নং সমীকরণ থেকে জেড ই স্কোয়ার বাই কি mr ছিল, জেড ই স্কোয়ার বাই কি আর। এখানে কাটা গেলে জেড ই স্কোয়ার বাই 2r জেড ই স্কোয়ার বাই আর। তাহলে কি কমন যায়? জেড ই স্কোয়ার বাই আর কমন গেলে ½ -1, সো ফাইনালি আসে কি জেড ই স্কোয়ার বাই 2r মাইনাস। আবার এদিকে আমরা আর এর মান তো জানি, আর এর মান হচ্ছে n² h² 4π² mz²
সরি mz স্কোয়ার না mz ই স্কোয়ার। এখন এটা আর না, এটা হচ্ছে 1/r হিসেবে। সো 1/r হিসেবে যদি তুমি লেখো মাইনাস জেড স্কোয়ার বাই 2 ইন্টু আরটা 1/r হিসেবে লেখো, উল্টা যাবে, জাস্ট উল্টা যাবে, 4 পাই স্কোয়ার mz স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার h স্কোয়ার, 2 দুগুণে 4, না আর কিছু জানি না। তাহলে মাইনাস 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার। এই হচ্ছে আমাদের কি স্যার? শক্তির রাশিমালা। এই হচ্ছে আমাদের শক্তির রাশিমালা। আমরা যদি এখানেও হাইড্রোজেনের শক্তির মান বের করতে চাই, হাইড্রোজেনের জন্য আগে সমীকরণটা লিখি, মাইনাস 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার। তাহলে হাইড্রোজেনের জন্য আমরা জানি জেড হচ্ছে 1 আর n হচ্ছে কি 1, তাহলে প্লাঙ্কের ধ্রুবক যথারীতি দেখছো 6.636, সিজিএস একক কি হবে? আর্গ ইন্টু সেকেন্ড মাইনাস 27 হয়ে যাবে। ইলেকট্রনের ভর কী হবে? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম হবে। ইলেকট্রনের চার্জ হবে কত? অবশ্যই সিজিএস এককে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো এই মানগুলো যদি আমরা বসাই কোথায়? হাইড্রোজেনের জন্য, তাহলে কি আসে? মাইনাস 2 ইন্টু 3.14 স্কোয়ার 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। তোমরা ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশনটা কখনো অন্যের আশায় থাকবে না। কেন? তুমি যদি ক্যালকুলেশনটা এখানে না করতে পারো, পরীক্ষা হলে কিন্তু তুমি ধরা খাবো। অন্যের আশায় থাকতে থাকতে তখন নিজে নিজে আর করতে পারবে না। 10 টু দি পাওয়ার 4 1 স্কোয়ার h 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 হোল স্কোয়ার। তাহলে এবার যদি তুমি ক্যালকুলেশন করো, সিজিএস এককে যে মানটা আসবে আর্গে 2 মাইনাস 2.18 বা 2.17 সামথিং হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 11 আর্গ। এটা কিন্তু একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য। কয়টা? একটা হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রনের জন্য। এই জন্য আর্গ পার অ্যাটমও লেখা থাকে মাঝে মাঝে। আর্গ বা আর্গ পার অ্যাটম মানে একটা পরমাণুর জন্য। এটা আর্গে তুমি যখন জুলে নিতে চাও, মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 7 দিয়ে গুণ করা অথবা 10 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ দাও, একই কথা। মাইনাস 11-এর সাথে তুমি এটা দিয়ে গুণ করবা, মানে কি 10 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ দাও যে কথা, এটা গুণ দাও একই কথা, তাই না? এটা জুল পার অ্যাটম, জুল পার অ্যাটম। মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 কি জুল পার অ্যাটম। তুমি যদি চাও এটাকে আরও সহজভাবে লিখবা, ইলেকট্রন ভোল্টে লিখবা। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। 19-এ পড়ার কথা। তাহলে ইলেকট্রন ভোল্টে যদি নাও, তাহলে এই মানটা দিয়ে ভাগ দিলে জুল থেকে চলে যাবে কোথায়? ইলেকট্রন ভোল্টে। এটাকে মাইনাস 2.18কে যদি তুমি ভাগ দাও কত দিয়ে? 1.6 ইন্টু 10 মাইনাস 19 দিয়ে ভাগ দাও, এটা হয়ে গেল ইলেকট্রন ভোল্ট। এই মানটা সে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ঠিক আছে, ইলেকট্রন ভোল্টে আমরা বলি। তাহলে এখানে আমরা কি কি একক আনলাম দেখো, একটা হচ্ছে সিজিএস এককে আমরা আনলাম, তারপর আমরা আনলাম হচ্ছে এসআই একক, ইলেকট্রন ভোল্ট একক। ঠিক আছে, এটা সিজিএস, এটা এসআই একক, এটা ইলেকট্রন ভোল্ট একক। তুমি কিন্তু পার অ্যাটম, হ্যাঁ পার অ্যাটম মানে কি? মানে এক একটা অ্যাটমের জন্য, এক একটা অ্যাটমের জন্য যদি 1 মোলকে তুমি প্রকাশ করো তাহলে কি হবে? তাহলে 1 মোলকে যদি তুমি করো, তাহলে এভাবে ধরো, আমি যদি বলি যে স্যার এখানে একটা না এরকম এরকম কয়টা? 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে তার শক্তি কত হবে? এটাকে আমরা একটু বড় করে কিলো জুল প্রকাশ করতে চাই। তাহলে এনার্জি যেটা আমরা পেলাম এস এককে মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 কি জুল। তাহলে এটাকে আমরা যদি কিলো জুলে নিই, 1000 দিয়ে ভাগ করলে মাইনাস 21 কিলো জুল হলো। আর যদি আমরা 1 মোল দিয়ে গুণ দিই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পার মোল। মনে রাখবে এখানে কিন্তু একক পার মোল, অ্যাভোগাড্রো সংখ্যার একক কি? পার মোল। যদি বলে ডিমের হালি কত, বললাম 45 টাকা বা 50 টাকা,
50 টাকা না, 50 টাকা পার হালি, মানে এক হালির দাম 50 টাকা। আর 10 টাকা বা 12 টাকা বা 15 টাকা এটা হচ্ছে একটি ডিমের দাম, 15 টাকা পার ডিম। 50 টাকা পার হালি বা 45 টাকা পার হালি, ঠিক 1 মোল পার মোল, এটাকে হচ্ছে একক। তাহলে এটা গুণ করলে প্রায় -13-12 সামথিং আসবে কিলোজুল পার মোল। তাহলে 4 ভাবে আমরা শিখবো, কেন সবগুলোই লাগতে পারে, যে কোনো সময় লাগতে পারে তোমার শক্তির রাশিমালাগুলো। এখন দেখো এই যে আমরা যে শক্তি রাশিমালাটা দেখলাম -2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ বাই n স্কোয়ার h স্কোয়ার, এটাকে যদি একটু মডিফাই করে লিখি -2 পাই স্কোয়ার m e⁴ বাই h স্কোয়ার ইন্টু z স্কোয়ার বাই n স্কোয়ার। এভাবে লেখার কারণ কি তোমরা নিজেরাই এখন বিবেচনা করো। এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে দেখা যাচ্ছে ধ্রুবক পার্ট, হ্যাঁ এই পার্টটা হচ্ছে ধ্রুবক পার্ট। তাহলে এইটাকে যদি আমরা ধরে নিই কিসের মান, হাইড্রোজেনের, কারণ হাইড্রোজেনের জন্য জেড কি 1, এন কি 1, তাহলে এতক্ষণ যা বের করলাম তা ছিল হাইড্রোজেনের জন্য, তা ছিল হাইড্রোজেনের জন্য। তাহলে এখন দেখো আমরা ফাইনালি শর্টকাটে লিখতে পারি কি En, যে কোনো এনতম ঘাত শক্তি হচ্ছে আইদার -2.18 ইন্টু 10⁻11 আর্ক মানে সিজিএস এককে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, অথবা -2.18 ইন্টু 10⁻18 জুল ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, অথবা -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, অথবা -13-12 কিলো জুল পার মোল ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখন তোমার যে কোনো পরমাণু চাক, যে কোনো শেল চাক, তুমি এটাকে ইউজ করে 1 মোলেরটা চাক বা একটি করে চাক, ইলেকট্রন ভোল্টের চাক বা জুলে বা সিজিএসে যেভাবেই চাক তুমি করতে পারো। তবে মনে রাখবা সিজিএস করতে গেলে সবগুলো রাশি সিজিএসে রাখতে হবে। অনেকে বলছে উত্তর মিলে না, কারণ তুমি নিতেছো এসে একক আবার সিজিএস, যদি মিলাই ফেলো সূত্র যদি ঠিকমতো অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু হবে। যেমন আমরা ওই সময় কুলম্বিক ফোর্সে লিখছিলাম যে 1/4 পাই এপসাইলন নট ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, তখন যদি আমরা কেন্দ্রমুখী বলকে এটা ধরে প্রমাণে যেতাম তাহলে সূত্রগুলো অন্যভাবে আসতো, কিন্তু আমরা এটাকে 1 ধরে সিজিএস এককে 1 ধরে করছি, তাই এখানে মানগুলো সিজিএস এককে রেখে বের করতে হবে, কারণ সূত্র কিন্তু অন্য হয়ে যাবে না হলে। তাহলে দেখো এখানে আমাদের কিছু ম্যাথ চলে আসতেছে, বলতেছে যে E1 এবং E3 শক্তি স্তরের মধ্যে কোনটি শক্তি বেশি গাণিতিকভাবে ব্যাখ্যা করে দিনাজপুর বোর্ড 2025। কার কার বলছে E1 এবং E3, E1 এবং E3, তাহলে এটা প্রথম শেল, এটা তৃতীয় শেল। সো কিভাবে করবো আমরা, E3 যদি বলি এটা হাইড্রোজেন পরমাণু বলা, E3 মানে হচ্ছে কি এককটা তুমি -13.6 ইলেকট্রন ভোল্ট একক ধরতে পারো, ধ্রুবকটা একটা ধরলেই হয়, ইন্টু কি হবে ইন্টু তোমার এখানে কি ছিল জেড স্কোয়ার, যেহেতু হাইড্রোজেন 1 তো 1 স্কোয়ার জাস্ট, তারপর নিচে এন স্কোয়ার মানে কি 3 স্কোয়ার, ঠিক আছে। আবার E1 -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার থেকে থাকবে 1 থাকবে। তাহলে এখন আমরা কি করব, দুইটা মান তুলনা করব, কোনটার শক্তি বেশি, কোনটা বড় হবে। দেখো এখন তুমি বলবা -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই 9, আর এটা -13.6 ইলেকট্রন ভোল্ট, জাস্ট এটা কোন মানটা বড়। আমাদের কাছে তো সংখ্যা তো এটা ছোট মনে হচ্ছে, ভাগ করলে 9 দিয়ে ভাগ করলে তো ছোট হবে, কিন্তু খেয়াল করছো সামনে কি, সামনে তো মাইনাস, তো মাইনাস থাকলে এটা যত ছোট হবে মাইনাস কারণে সেটা তত বড় হবে, তাহলে E3 বড় হবে, গাণিতিকভাবে প্রমাণ হয়ে গেল E3 will be greater than E1। এটাও সেম কোশ্চেন উদ্দীপকের, দেখো খেয়াল করো উদ্দীপকের E1 এবং E2 স্তরের মধ্যে কোনটি শক্তি বেশি, E1 এবং E2 সেম প্রসিডিওর, জাস্ট ওখানে 9 জায়গায় এখানে 9 জায়গায় কি আসবে 4 আসবে, আর এটা যা আছে তাই সেম, ওই E2ই বড় হবে আর কি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি যদি E1 হয় তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি হবে কি হবে, তাহলে আমরা হাইড্রোজেনের শক্তির একটা রাশিমালা বানাতে পারতাম, ধরো E2 বাই E1 ধ্রুবক হলো হাইড্রোজেনের শক্তি ইন্টু জেড স্কোয়ার বাই N2 স্কোয়ার, EH ইন্টু জেড স্কোয়ার বাই N1 স্কোয়ার। যদি একই পরমাণু হয় তাহলে জেড কাটা যায়, ধ্রুবক কাটা যায়, কি থাকে
নিচেরটা উপরে চলে যাবে n1 স্কোয়ার বাই n2 স্কোয়ার, কোনাকুনি। এটা সবসময় জন্য একটা সূত্র যদি মনে রাখো, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি কি হবে হাইড্রোজেনের জন্য। সো E3 বাই E1 হবে কোনাকুনি 1 স্কোয়ার বাই 3 স্কোয়ার 1/9। সো E3 হবে E1 ইন্টু 1/9। এটা তাহলে সঠিক উত্তর না এটা। দেখো এখানে একটা অ্যাডমিশন প্রশ্ন কি আসছে, হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি যদি দেখো কিলোজুল পার মোলে আসছে, আবার হলে দ্বিতীয় শক্তি স্তরের শক্তির মান কত? ইজি। দ্বিতীয় শক্তি স্তর মানে কি E2 সমান হাইড্রোজেনের শক্তি ইন্টু জেড স্কোয়ার বাই কি n স্কোয়ার। EH দিয়ে দিছে ওরা -13-12 কিলোজুল পার মোল ইন্টু জেড হাইড্রোজেনের জন্য তো 1 স্কোয়ারই, আর n কি দ্বিতীয় মানে কি 4, বাস চলে আসবে। দেখো বোরের তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ ও শক্তি হলো যথাক্রমে, অ্যাডমিশনে আসছিল। এখন দেখো এখানে অ্যাংস্ট্রমে দেওয়া, আবার আর্গ সিজিএস এককে দেওয়া। তাহলে অনেকে যদি বলে যে স্যার একটা এককে শিখবো, তো সে তো ধরা খেয়ে যাবে। এর আগেটা দেখলে কিলোজুল পার মোলে আসছে, এর আগে আবার একক ছাড়াই এটা হয়ে গেছে, আবার এখানে কিলোজুল পার মোলে আসছে। আচ্ছা, দ্বিতীয় শক্তি স্তর প্রথমে ব্যাসার্ধ, দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কি হবে কোন একক অ্যাংস্ট্রমে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n স্কোয়ার মানে 2 স্কোয়ার বাই জেড তো 1। সো 4 দিয়ে গুণ করলে মেবি এই মানটা আসার কথা। তাহলে শক্তি কি হবে E2 সমান আর্গে তো -2.18 ইন্টু 10⁻11 আর্গ ইন্টু জেড স্কোয়ার, জেড মানে 1 স্কোয়ার ডিভাইড বাই n স্কোয়ার। n হচ্ছে দ্বিতীয় কক্ষপথ না, হ্যাঁ 2 স্কোয়ার। এটা সম্ভবত এইটা আর এই মানটাকে ফলো করে। আচ্ছা, বেগের যে বিষয়টা আমাদের বাকি রয়েছে, বেগের বিষয়টা, বেগ রৈখিক বেগের কথা আমরা বিবেচনা করব, ঠিক আছে? রৈখিক বেগ যদি আমরা এটাকে বলি, তাহলে রৈখিক বেগ কোনটা হবে? ধরো এটা স্পর্শক বরাবর, এই বেগ কি হবে nতম কক্ষপথে। তাহলে আমরা এখানে দেখব বোর মডেল থেকে আমরা কি পাই, বোর মডেল থেকে কি আসে mvr সমান nh/2 পাই। তাহলে v কে রাখলাম nh/2 পাই mr, nh 2 পাই m, ব্যাসার্ধ মানে কি উল্টায় যাবে 1/r, যেহেতু 4 পাই স্কোয়ার mz e স্কোয়ার বাই n স্কোয়ার h স্কোয়ার। একটা n থাকে mm কাটা যায়, এই তো 2 থাকলো, একটা পাই থাকবে 2 পাই e স্কোয়ার বাই এখানে একটা s থাকে বাই h ইন্টু জেড বাই n। এভাবে লেখার কারণ কি? কারণ হলো দেখো এখানে আমাদের এই পার্টটা কিন্তু ধ্রুবক, এই পার্টটা অবশ্যই কি ধ্রুবক, ফিক্সড। কেন? কারণ যে কোনো শেলের বা যে কোনো পরমাণুর এই পার্ট সবসময় ধ্রুবক। তাহলে খেয়াল রাখবা বেগ নির্ভর করে প্রোটন সংখ্যা এবং শেলের উপর। শেল যদি বাড়ে, মানে যদি এরকম হয় একটা ইলেকট্রন দূরে থাকলে তার বেগ কমে যাবে ব্যস্তানুপাতিক, কেন আকর্ষণ কম। আবার প্রোটন সংখ্যা যদি বেশি হয়, আকর্ষণ যদি বেশি হয়, তাহলে স্পিডে ঘুরবে। খেয়াল রাখবে এগুলো। তার মানে একই পরমাণুর জন্য যত শেল বাড়বে, যত দূরত্ব বাড়বে, বেগ তত কমবে, কারণ নিউক্লিয়াসে আকর্ষণ কমতে থাকে। আমি যদি এখানে আরেকটা কক্ষপথ দিয়ে দিই, আরেকটা কক্ষপথ যদি দিয়ে দিই, তাহলে এখন ইলেকট্রনটা যদি
আমি এখানে একটা ইলেকট্রন দিয়ে দিই। আর যদি বলি তার বেগ কত হবে, তার বেগ কত হবে, ধরো এটা v1 আর এটা হলো v2। তো একই যদি পরমাণু হয়, প্রোটন সংখ্যা যদি সেম থাকে, তাহলে প্রোটন সংখ্যা সেম থাকলে শেল যদি বাড়ে তাহলে কি বোঝায়, শেল বাড়লে বেগ কমে, কারণ আকর্ষণ কম, এখানে আকর্ষণ কি বেশি। আবার খেয়াল রাখতে হবে যদি ভিন্ন পরমাণু হয়, খুব খেয়াল রাখবা, যদি ভিন্ন পরমাণু হয় তাহলে জেড প্রোটন সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। যার প্রোটন সংখ্যা বাড়বে তার বেগ বাড়বে, আবার শেল বাড়লে বেগ কমে, দুটো একসাথে কম্পেয়ার করতে হবে। বুঝছি ইঞ্জিনিয়ারিং আসছিল, সোডিয়াম পরমাণু 11তম ইলেকট্রনের গতিবেগ কত হবে, তাহলে 2πe² / h × z/n, সিজিএস এককে কিন্তু 2 × 3.14, চার্জের মান কত 4.8 × 10⁻⁻10 স্কোয়ার, প্রোটন সংখ্যা কত সোডিয়ামের হচ্ছে কত, সোডিয়ামের সংখ্যা হচ্ছে 11 আর ডিভাইড বাই প্ল্যাঙ্কের দৈর্ঘ্য 6.626 × 10⁻⁻27 কিন্তু সিজিএস এককে। শেল নাম্বার 3, যেহেতু সিজিএস একে করতে আসো সেন্টিমিটার/সেকেন্ড এককে আসবে, মেবি আসতে পারে, দেখে নিও, চেক করে নিও। রোটেশন পার সেকেন্ড মানে এখন আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে যে একটা কক্ষপথে একটা ইলেকট্রন 1 সেকেন্ডে জাস্ট চিন্তা করি 1 সেকেন্ডে কতবার ঘুরবে, ঠিক আছে, 1 সেকেন্ড এটা কতবার ঘুরবে, 1 সেকেন্ডে কতবার ঘুরবে সেটা আমাদের জানতে চাচ্ছি। তাহলে আমরা জানি 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে, যে দূরত্ব বা মিটার, অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলবো, বেগ, তাই না, এটাকে আমরা কি বলবো, বেগ। 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা বেগ বলবো। অতিক্রান্ত দূরত্ব কত, ধরো সি, আমরা একটা ডিস্টেন্স বিবেচনা করি, এটা একটা ডিস্টেন্স, এটা বেগ মানে 1 সেকেন্ডে এত দূর যায়। আমাদের কোশ্চেন হলো, আমাদের মেইন প্রশ্নটা কি এখন এখানে, রোটেশন পার সেকেন্ড। রোটেশন পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে সে কতবার ঘুরলো। আচ্ছা, যদি এই পরিধিটা আমি যদি খুলে দিতাম, এভাবে খুলে দিতাম, তাহলে একটা রাস্তা হতো। তাহলে এই ক্ষেত্রে এটার যে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ আর, তাহলে এই কক্ষপথ ইলেকট্রন একবার আবর্তন করে কত দূর যাবে, 2πr ডিস্টেন্স সে যাবে একবার আবর্তন করলে। ধরো আমি যদি এখান থেকে শুরু করি, যাত্রাটা এখান থেকে শুরু করি, খেয়াল করো এখান থেকে শুরু, সে এই যে পূর্ণ আবর্তন, একটা আবর্তন করলো, এইটা করতে করতে সে কত দূর গেল, যতটুকু যাবে ওটাই তার পরিধি একবার আবর্তনে। তাহলে এইভাবে আবর্তন কতবার করতেছে, 1 সেকেন্ডে 1, 2, 3, 1 সেকেন্ডে কতবার আবর্তন করবে সেটা আমরা বের করব। ধরে নিলাম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বেগ। এই ডিস্টেন্সটা আমি সি ধরলাম, বা এটাকে আমি ভি ধরলাম, ভি মিটার পার সেকেন্ড, ভি মিটার সে গেল। তাহলে এই চাকাটা ধরো এখানে আছে, রাইট, এখানে আছে, সে যদি একবার আবর্তন করে সে কত দূর এখান থেকে ডিস্টেন্স অতিক্রম করবে, তার পরিধি যতটুকু 2πr। আবার যদি সে আবার ঘুরলে এখানে দ্বিতীয়বার যখন ঘুরবে তখন সে আবার ঘুরলে কতটুকু যাবে, আরেকটা ডিস্টেন্স ধরো 2πr। এইভাবে এইটা অতিক্রম করতে সে কতবার আবর্তন করলো ধরো। তাহলে যদি আমি বলি যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি ভি হয়, তাহলে এই 2πr এই দূরত্বটুকু এর মধ্যে কতবার পড়ছে সেটা ভাগ করে দাও, এটাই প্রতি সেকেন্ড আবর্তন সংখ্যা হয়ে গেল। অর্থাৎ কি দাঁড়ায় বিষয়টা, এভাবে দাঁড়ায়, প্রতি সেকেন্ডে একটি ইলেকট্রনের কক্ষপথ আবর্তন সংখ্যা হচ্ছে বেগ বাই পরিধি। ঠিক আছে, দেখো ঢাকা বোর্ড 2025 চলে আসছে,
এটা প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা হিসাব করে, E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা এটা কতবার আবর্তন করে। ঢাকা বোর্ডের 25 একটা প্রশ্ন আমাদের কাছে মনে হয় একটা ভুল, যে এটা প্রথম মানে নিউক্লিয়াসে পতিত হয় কিনা। আসলে এটা মানে 1 নম্বর শেলে যাওয়ার কথা, আর এটা আসলে এটা এখানে হওয়ার কথা 1 নম্বর শেল, এটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এমন হওয়ার কথা ছিল, এটা মিস্টেক হয়ে গেছে। তবে এটা নিয়ে এত মাতামাতির কিছু নাই, পৃথিবীর অসম্ভব না, একেবারে অসম্ভব না। কারণ কোনো একটা ইলেকট্রন যদি পতন ঘটে, সে ধরো প্রথম শেলে যেতে পারে, প্রথম শেল থেকে তাকে যদি কনজিউম করে ফেলে নিউক্লিয়াস, সেটাকে বলে ইলেকট্রন ক্যাপচারিং বলা হয়। কি বলা হয়? ইলেকট্রন ক্যাপচারিং। নিউক্লিয়ার রিয়াকশন হয়ে যেতে পারে। সো নিউক্লিয়াসে পড়লে যে এটা অসম্ভব যে একে সবসময় যেন তা না, এমন কিছু ঘটনা ঘটে, এটা নিউক্লিয়ার রিয়াকশন বলা হয় ইলেকট্রন ক্যাপচারিং। তা আমরা তো আর সিলেবাসে সেটা আমাদের নাই, এই জন্য এটা প্রথম শেলেই ধরার কথা, এটা একটা ভুল ছিল আর কি। এখন আপাতত আমরা এটাকে যেই শেলে ধরি না কেন, E2 বলছে, E2 তাই না? কোন ইলেকট্রন? E2 শেল কোনটা ধরো? যদি বলো যে এটা 1, এটা 2, এটা 3, তাহলে একরকম। আর যদি বলো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এটা বাস্তব হয়। তাহলে আমরা যদি এটাকে 1 ধরি, 2, 3, 4, আর যদি প্রশ্নে এটাকে 1 ধরে থাকে 2, তাহলে এটাকে 3 ধরবো। যেহেতু প্রশ্নে ভুল ছিল, যেটা তুমি করবা যৌক্তিকভাবে করলে তুমি নাম্বার পাবো। হ্যাঁ, প্রশ্নে ভুল থাকলে নাম্বার অবশ্যই দিয়ে দেওয়া হয়। তাহলে আপাতত আমরা এটাকে এনকে 3 ধরেই করতেছি, ABC, আমরা তৃতীয় শেল ধরলাম আপাতত। যদি হয় তাহলে ইলেকট্রনের আবর্তনের সংখ্যা হিসাব করো, যেহেতু এটা হাইড্রোজেন পরমাণু, তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর বেগ আগে বের করি, 2πe² into z/n, 2 into 3.14 into চার্জ কত 4.8 into 10⁻⁻10 স্কোয়ার ডিভাইডেড বাই 6.626 into 10⁻30 ঠিক আছে, ইন্টু জেড কত 1, হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেন লেখাই আছে, শেল কত 3, তাহলে এটা আসবে কিসে? সেন্টিমিটার/সেকেন্ড এককে আসবে, বেগের মান আসবে। আবার এখানে আমাদের ব্যাসার্ধ লাগবে, আর আমরা জানি 0.53 into 10⁻⁸ সেন্টিমিটার ইন্টু n² মানে কি 3 নম্বর শেল 3²/1। তাহলে এখন এই মানটা বের করো, বের করে জাস্ট বসাই দাও, আবর্তন সংখ্যা হবে কত? v/2πr। ভি এর মানটা কোনটা? ভি এর মানটা হচ্ছে এই যে, এটা হলো ভি এর মানটা। এই ভি এর মানটা আমরা এখানে বসাবো, আর এখানে আর এর মানটা 2πr এর এই আর এ বসাবো, তাহলে সাইকেল পার সেকেন্ড চলে আসবে, পার সেকেন্ড চলে আসবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। সেম কোশ্চেন, এটা আর করা লাগবে না। দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের প্রতি সেকেন্ড আবর্তন সংখ্যা হিসাব করি, সেম v/2πr। বেগ বের করবা দ্বিতীয় কক্ষপথের জন্য, আর ব্যাসার্ধ আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ যেটা সেটা। তাহলে আশা করি আমরা এখানে সব পারবো, আশা করি আমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।